তাহলে আমাদের আজকের যে বিষয়, সে বিষয়টি আমি না ধরেই যদি কথা বলি তাহলে তোমরা কি বলবে? বলতে পারো যে আসলে কি বিষয়ে কি হবে। আমরা গত ক্লাসে যেটা ফেলে দিয়েছিলাম তোমাদের সামনে একটা লক্ষ্য, সেই ফেলে দেওয়া লক্ষ্যকে কোন উদ্দেশ্যে ব্যবহার করতে বলেছিলাম, এবং শেষে তোমাদের বলেছিলাম যে তোমরা আসলে আগামী ক্লাসে নতুন কিছু শিখে আসবে। আমি আশা করি যে তোমরা নতুন কিছু শেখার চেষ্টা করেছো, এবং সেই শেখার জন্য তোমাদের প্রচেষ্টা ছিল। ধরো অনেকে কেউ আছে এরকম এইভাবে স্টাইল দিয়ে, কেউ চুলের স্টাইল করছে সে ভালো করে, বা কেউ এরকম এইভাবে তাকিয়ে, কেউ চোখের স্টাইল করছে। আসলে সব কিছু থেকেই যে শেখার অনেক কিছু রয়েছে সেটি বিষয় হচ্ছে যে যেমন আমরা গতদিন নদী, চাঁদ, তারা জাতীয় কিছু থেকেই শেখার জন্য চেষ্টা করেছিলাম, বোর্ডে লিখেছিলাম এবং সেই বিষয়গুলো নিয়েই কথা বলেছিলাম, কিন্তু সেই বিষয়গুলো আমরা শেষ করতে পারিনি। আমরা আজকে ক্লাস সেটা শেষ করব এবং নতুন করে জানার চেষ্টা করব যে আমাদের মধ্যে কি রয়েছে এবং কি জানার আগ্রহ আমাদের থাকতে পারে। বন্ধুরা, তোমরা জানো যে প্রত্যেকটা বিষয়ে আমি তোমাদের শেখার একটা প্রবণতা সৃষ্টি করার চেষ্টা করেছি, এবং তোমাদেরকে সেই শেখার বিষয়গুলো নিয়ে আমরা একটা কবিতা পড়িয়েছিলাম। সেই কবিতা আমরা আজও পড়াবো, কারণ কি আমরা গত ক্লাসে লিখেছি এবং জেনেছি সেই বিষয় সম্পর্কে, এবং আমরা আজও জানবো সেই বিষয় সম্পর্কে, জানবো এবং লিখবো। এবং আমরা আজ কবি সুনির্মল বসু সম্পর্কে আজকে ক্লাসটা জেনে নেওয়ার চেষ্টা করব। তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে। আজকের ক্লাস তোমাদের অত্যন্ত চমৎকার আরেকটি ক্লাসের একটা অংশ। গত ক্লাস আমরা যেটা করেছিলাম, আজ আমরা সেই অংশে আবার হাত দিচ্ছি এবং সেই অংশটা থেকে কিন্তু নতুন কিছু শেখার চেষ্টা করব। গত ক্লাসটা আমরা রিভিউ করি বা একটু ফিরে দেখি। গত ক্লাসে আমরা শিখেছিলাম যে আমরা কিভাবে আমাদের জীবনকে শেখাবো, আমরা কিভাবে সব কিছুর থেকে শেখার একটা আগ্রহ তৈরি করব, এবং কিভাবে আমরা আমাদের জীবনকে আরো বেশি বেগবান করব, গতিশীল করব। আমরা বেশি মেধা, জ্ঞান, প্রজ্ঞায় আমরা কিভাবে নিজেদেরকে মেলে ধরবো অন্যের সামনে, নিজের কর্মগুণের মাধ্যমে আমরা কিভাবে অন্যকে ভালোবাসার চেষ্টা করব। বন্ধুরা, তোমরা জানো যে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলি না কেন, সেই প্রত্যেকটা বিষয়েরই এক একটি ধরন থাকে, ধাঁচ থাকে। ধরো তো আমাদের মাথার উপরে যে চন্দ্র, সূর্য, আকাশ, সুবিশাল সামনে মাঠ, নদী, সবকিছুই প্রকৃতির উপাদান। এই প্রকৃতির উপাদান থেকে আমরা শিখি, আমরা জানি, আমরা বুঝি। আমাদের এই শিক্ষার কোনো শেষ থাকে না, এই শিক্ষার কোনো জায়গা, নির্দিষ্ট জায়গা থাকে না, সীমাহীন জায়গা থেকে শিক্ষার সমারোহ ছড়িয়ে রয়েছে। অর্থাৎ আমাদের জানতে হবে, বুঝতে হবে। আর সেজন্যই আমরা কিন্তু আকাশের মতো উদাহরণ হতে চাই, আমাদের হৃদয়কে অনেক বড় কোমলময় একটি স্থান তৈরি করতে চাই। চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারা প্রতিটা জায়গা থেকে তারা আপন গতিতে কেউ জ্বলছে, কেউ আলো দিচ্ছে, কেউ বাতাস দিচ্ছে, কেউ পানি দিচ্ছে। অর্থাৎ প্রকৃতির সব উপাদান আমাদের যেমন করে বাঁচিয়ে রেখেছে, টিকিয়ে রেখেছে, আমরা নিজেদেরকে ঠিক এইভাবে প্রকৃতির কাছ থেকে শিখে সমাজ, সভ্যতা, পরিবার, এমনকি নিজের জন্য নিজেকে অনুদান করব। আমরা প্রত্যেকের মানুষের জন্য সেবার জন্য প্রস্তুত থাকব, মানুষের পাশে যে দাঁড়াবো, প্রত্যেকটা মানুষের ধারের কাছে, যে প্রত্যেকটা মানুষের পাশে, যে তাদের চিন্তা, চেতনা, মগজে সাহায্যের হাত বাড়িয়ে দিব, আমাদের দ্বারা যেন অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয়, সেই শিক্ষাটা আমরা নেব। আমরা কয়েকটা উদাহরণ দিয়েছিলাম, সেই বিকৃত আকারের মানুষ, সেই বিশাল আকারের গাছ, সেই নদী, সেই গাভী। আমরা উদাহরণ দিয়েছিলাম যে প্রকৃতির কোনো জিনিসই নিজের জন্য নিজেরা ব্যবহৃত হচ্ছে না, তারা অপরের কল্যাণের জন্য নিবেদিত হচ্ছে। তাহলে আমরা মানুষরা দিন দিন কেন হিংস্র হয়ে যাচ্ছি? আমরা কেন যুদ্ধ করি? আমরা কেন মারামারি করি? আমরা কেন সমাজে ভেদাভেদ করি? আমাদের ভিতরে কেন ধনী গরিব ভেদাভেদ রয়েছে? আমরা কেন নিজেরা নিজেদের সাথে না থেকে আমরা বিরোধী হয়ে যাচ্ছি? আমরা একে অপরের হানাহানি করি, মারামারি করি, রাহাজানি করি, খুন করি। এটা আদৌ উচিত না। প্রকৃতিতে আমরা সেটা দেখি না, আর সেটা দেখলেও সেটা তাদের প্রয়োজন ছাড়া, কিন্তু মানুষ অপ্রয়োজনে মানুষকে গালি দেয়, খারাপ ভাবে, অপ্রয়োজনীয় ভাবে মানুষকে ক্ষতি করে। এগুলো করা উচিত নয়। আমাদের চিন্তা চেতনায়, আমাদের মগজের মধ্যে একটা ভালো কিছু আনতে হবে। আমাদের শিখতে হবে, জানতে হবে। আমরা শুধু লেখাপড়া শিখে একজন মানুষ ঘুষ খাচ্ছে, সে কি ভালো? না। একজন পুলিশ খারাপ কিছু করছে, সেটা ভালো না? কোনো কিছুই খারাপ না। একজন শিক্ষক, একজন ডাক্তার, একজন পুলিশ, একজন আর্মি, একজন বিডিআর, একজন প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জায়গায় প্রতিটা মানুষকে সুশৃঙ্খলিত হতে হবে, ভালো কিছু করতে হবে। তাহলে সেই ভালো কিছু করার জন্য আমাদের ভালো মানসিকতা তৈরি করতে হবে। আর সেই মানসিকতা তৈরি করতে গেলে আমাদের শিখতে হবে, মাথা নত করে শিখতে হবে, অপরকে সাহায্য করতে হবে, অপরের কল্যাণে এগিয়ে যেতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, মানুষ ভুল করে, সেই ভুল থেকে মানুষ শিক্ষা নিয়ে যদি সে আর ভুল না করে সামনের দিকে ভালো কিছু করার চেষ্টা করে, তাহলে সে ভালো করতে পারে। তোমাদের সবাইকে সেই ভালো করার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের শ্রেণী পাঠ
আজকের শ্রেণী পাঠের মূল বিষয় গত ক্লাসেরই সেই কবিতা সবার আমি ছাত্র। অবশ্যই ছাত্র সবারই, কিন্তু তোমরা যারা ছেলে মেয়ে আমার ক্লাস করছো, যারা ছেলে তারা অনেকদিন এইভাবে হবে, সবার আমি ছাত্র, একদিন হব বিয়ের পাত্র। মানে মিলাই দিলে এমন হতে পারে ছাত্র আর পাত্র মিলে যেতে পারে। ঠিক আছে, সেটা একটা ক্ষেত্র, যা হোক সেটা বিষয় না। সেটা হচ্ছে যে সবার আমি যেহেতু ছাত্র, সবখানে আমাদের শিক্ষার আছে। সেটা লিখেছিলেন সুনির্মল বসু। সুনির্মল বসু। অতএব আমাদের আজকের বিষয় সম্পর্কে আমরা দ্বিতীয় পেজটা পড়বো। তোমাদের সবাইকে বইয়ের দিকে আমন্ত্রণ জানাচ্ছি। চলো আমরা বইটা খুলি, দেখি যে কবিতার মধ্যে অপর লাইনগুলোতে কি ব্যাখ্যা লুকিয়ে আছে আমাদের জন্য। দেখতে পাচ্ছ যে আমাদের হাতে আমরা গতদিন এইটুকু অংশটুকু ব্যাখ্যা লিখেছিলাম। আজ আমরা এইটুকু শিখবো, সাথে অন্য কিছু শেখার চেষ্টা করবো। আগে আমরা এইটুকু শিখি, তারপরে কথা হবে। দেখ, এখানেও আমরা নিচের ছবিতে পাহাড় দেখতে পাচ্ছি, একটা বয়ে চলা নদী দেখতে পাচ্ছি, ফুল দেখতে পাচ্ছি, সেখানে একটা ভাই বোনের ছবি দেখতে পাচ্ছি। তারা সেখান থেকে শেখার একটা চেষ্টা করছে। তো এখানে গতদিন যেটা পড়েছিলাম, দেখো, আকাশময় শিক্ষা দিল, উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌনমহান, হই যেন ভাই মৌনমহান, খোলা মাঠের উপদেশে দিলকুলা হই তাইরে। সূর্য আমায় মন্ত্রণা দেই, আপন তেজে জ্বলতে, চাঁদ শেখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। ইঙ্গিতে তার শিখাই সাগর, অন্তর হোক রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। তো সেটা ঠিক আছে। আমরা এখন আরেকটু দেখবো, মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা। আমরা মাটি নিয়ে, হ্যাঁ, লিখো, মানুষকে ধৈর্যশীল হতে হবে। মাটি যেমন, দেখো, মাটি যেমন সহিষ্ণু, তেমনি দেখো, মানে কি, মাটি খুঁচিয়ে আমরা ফসল ফলি, কিন্তু মাটি কখনো কোনো কিছু বলছে না। তেমনি সহিষ্ণু মানে ধৈর্য আর কি, মানুষকেও তেমন সহিষ্ণু হতে হবে, অপরের কল্যাণে নিয়োজিত হতে। এটা অপরের কল্যাণের জন্য কি হতে হবে? কাজ করে যেতে হবে। বুঝতে পেরেছো? এছাড়াও এবার আসো পরের লাইনে আমরা যাই। ধৈর্যশীল হতো। পরের লাইনে কি বলছে? যে মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ মানে পাথর, পাষাণ দিল দীক্ষা। তাহলে পাষাণ লিখি আমরা ওই লাইনে, পাষাণের লাইনে আর কি, দীক্ষা কি দেখো, তোমরা লিখবে পাথর স্থবির কঠিন। মানব জীবনকেও তুমি দেখো, মানব জীবনকেও কিছু ক্ষেত্রে পাথরের মতো শক্ত হতে হয়।
সত্য সাধনায় তথা সকল কাজে আমাদের দৃঢ় থাকতে স্থির প্রতিজ্ঞ থাকতে হবে। হ্যাঁ, দৃঢ় থাকতে হবে। এই পাষাণের কাছে আমরা এই শিক্ষাটাই পেলাম। ঠিক আছে, এভাবে দেখো। এরপরে বলছে যে আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। তাহলে সকল কাজে আমাদের দৃঢ় থাকতে হবে বা শক্ত কঠিন থাকতে হবে, অর্থাৎ সেই কাজটি করতে হবে। এরপর বলছে যে গান জাগালো ঝর্ণা তাহার সহজ গানে, গান জাগালো আমার প্রাণে, শ্যাম বনানী সরস্বতা আমায় দিল ভিক্ষা। দেখো, ঝর্ণা তাহার সহজ গানে, গান জাগালো সবার প্রাণে। ঝর্ণা, এবার মাটি পাষাণ, এবার ঝর্ণা থেকে আসছে ঝর্ণা। দেখো, আমরা একটা ঝর্ণা তোমাদের এঁকে দেখাই। আমার ছবি তো, সেটা আবার বেশি সুন্দর হয়। এটা তোমাদের কতটুকু সহ্য হবে জানি না। ধর, এটা পাহাড়, এখান ধর ঝর্ণা ঝরে পড়ে। হ্যাঁ, পাহাড়, এই ঝর্ণা ঘুরে পর দেখো নদী তৈরি হয়। নদী ধরো, হ্যাঁ, এই যে নদীগুলো যখন মাঠের পাইতে ধরো, এই মাঠ, ক্ষেত, গাছপালা, এগুলো কি করে? ঝর্ণা যদি না থাকে তাহলে মাঠে পানি থাকে না, ফসল ফলে না, গাছপালা পানি পায়, গাছপালা মরে যায়। তাহলে অর্থাৎ প্রকৃতিকে ঝর্ণা কি করে? একদিকে মানুষের জীবনে ফসল ফলানোর মাধ্যমে নদীতে মাছ এনে দেয়, তারপর ফসল ফলে, গাছপালা প্রাণ বাঁচে, ফল খেতে মানুষকে বাঁচিয়ে রাখে। ঠিক তেমনি প্রকৃতিকেও সে সবুজ শ্যামল করে রাখে, সুন্দর করে। তাহলে ঝর্ণা যেমন নিচে পড়ে মানুষের কোনার দিকে, সমতলের দিকে চলে যায় এবং নদীর সৃষ্টি হয়, তখন কি হয়? ঝর্ণাটা একটা কাজ করে। সেই কাজটা হচ্ছে কি, যে ঝর্ণা আপন গতিতে গিয়ে নদীর সৃষ্টি করে এবং সেটা সামনের দিকে নদী চলে যায়। মানুষ সেই নদী থেকে অনেক উপকার পায়। সভ্যতার সব জায়গায় নদী কিন্তু অপরিহার্য ভূমিকা রেখেছে। সেই নদীর সৃষ্টি পাহাড়ে, ঝর্ণা থেকে। ঝর্ণা যেমন দেখো, ঝর্ণা যেমন মরুময়তাকে, মানে কি সবকিছু শুকিয়ে যায় যখন, মরুময়তাকে বা শুষ্ক পরিবেশকে তার আগমনের মাধ্যমে, পরিবেশকে তার আগমনের মাধ্যমে, ঝর্ণা যেমন মরুময় থেকে বা শুষ্ক পরিবেশে তার আগমনের মাধ্যমে সবুজ শ্যামল সুন্দর করে তোলে, তেমনি মানব জীবনও দেখো অপরের দুঃখে, ওই 4 লাইনের ব্যাখ্যা কিন্তু, ঠিক আছে? মানব জীবন অপরের দুঃখে নিবেদন করে সে দুঃখী মুখে হাসি ফোটাতে, হাসি আনন্দ ফোটাতে হবে। এটা হ্যাঁ, ফোটাতে হবে। বুঝতে পারছো? এইভাবে ঝর্ণার যে অবদান, সেই অবদানটা আমাদের মনে রাখতে হবে। ঝর্ণায় আমাদের কিন্তু সভ্যতাকে টিকিয়ে রাখে। যেন ঝর্ণার কাছ থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। ঝর্ণা যেমন, তাই বলছে শ্যাম বনানী সারস্বতা আমায় দিল ভিক্ষা। অর্থাৎ ঝর্ণার
যেমন এই যে শুষ্ক পরিবেশ বা একেবারে মরুময় পৃথিবীকে সে উর্বর করে তুলেছে, ঠিক আমাদের জীবনকেও অন্যের দুঃখে গিয়ে যে তাদের দুঃখকে ধরে অর্থাৎ কাছে এনে তাদেরকে সান্ত্বনা দেওয়া, সাহায্য করার মধ্য দিয়ে আমরা যেন অপরের কল্যাণে এই ঝর্ণার মতো নিয়োজিত হয়ে কারো মানুষের দুঃখেরময় জীবনে, মরুময় জীবনে আমরা যেন হাসি আনন্দ ফুটিয়ে তুলতে পারি। ঠিক আছে, তো এটা আসলে সহজ বিষয়, আমি যা একটু বেশি বেশি করে পড়িয়ে দিচ্ছি তোমাদেরকে, এটা তোমাদের বুঝতে হবে। আচ্ছা, এখন আসো, বিশ্বজোড়া পাঠশালামো সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। বিশ্বজোড়া পাঠশালা, পাঠশালা মানে স্কুল বা বিদ্যালয়। তাহলে বিশ্বজোড়া পাঠশালা মানে বিশ্ব জোড়া পাঠশালা, পাঠশালা মোর সবার আমি ছাত্র। এই দুই লাইন লিখে তোমরা লিখবে এরকম: পৃথিবীর প্রতিটি উপাদান থেকে আমাদের শেখার সুযোগ রয়েছে, যার মাধ্যমে দেখো আমরা আমাদের জ্ঞানের পরিধি আরো বিস্তৃত করতে, বুঝতে পারছো? বিশ্বজোড়া পাঠশালা সবার আমি ছাত্র, এইভাবেই আমাদেরকে জানতে হবে যে বিশ্বজোড়া পাঠশালা বলতে কবি কি বুঝিয়েছেন। আচ্ছা, আমাদের জ্ঞানের পরিধি বা জ্ঞানকে জানার জন্য আরো বেশি যে বিষয়গুলো দরকার সেটি হচ্ছে আমাদের সারা পৃথিবীতে শিখতে হবে। আমরা ধরো ফ্রেন্ডশিপ স্কুলে পড়ছি বা আমরা এই অন্য স্কুলে পড়ছি, সেই স্কুলগুলো থেকে আমরা শিখছি, সেখান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র শেখা যায়, কিন্তু মূল শিক্ষা কিন্তু প্রকৃতির ভিতর লুকিয়ে রয়েছে। তোমাদের সেই দিকে খেয়াল করে সেইভাবে বিষয়গুলোকে ধরতে হবে, লক্ষ্য করতে হবে, অর্জন করতে হবে। ঠিক আছে, ওকে। তো এটা হচ্ছে আমাদের মূল কথা। এবং আমাদের তাহলে এরপরে কি বলছে যে নানানভাবে নতুন জিনিস শিখছে দিবা রাত্র। একই কথার প্রতিটি উপাদান থেকেই আমাদের শেখা রয়েছে। নানানভাবে দেখো, নানানভাবে নতুন জিনিস শিখছে দিবা রাত্র। দিবারাত্র মানে এখানে দিবারাত্র মানে সবসময় বোঝানো হয়েছে। আমরা একটু লিখে দিই, তাহলে আমরা এটা মুছে দিই উপরেগুলো, তোমরা এগুলো লিখে নাও। ওকে, পাহাড়ে তো যে ঝর্ণা আঁকিয়েছি তাতে মনে হচ্ছে যে বোর্ডই ভিজে যাচ্ছে, বুঝছো? তো এখন তাহলে পাহাড় শেখাচ্ছে একটা, ঝর্ণাকে শেখাচ্ছে। এখন তুমি বলতে পারো স্যার এত শিক্ষা আমরা রাখবো কোথায়? আসলে রাখার তো কোনো জায়গায়, শিক্ষা হলো একটু নিয়ে নিজের ভিতর থেকে পরিবর্তন করে। শিক্ষার সংজ্ঞা কি জানো? শিক্ষার সংজ্ঞা হচ্ছে, মানে শিক্ষা কাকে বলে জানো? শিক্ষা হচ্ছে মানুষের আচরণের নৈতিক পরিবর্তন। মানে কি? কথাটা বেশ কঠিন। শিক্ষা হচ্ছে মানুষের আচরণের নৈতিক পরিবর্তনকে শিক্ষা বলে। এটা কঠিন করে গবেষকরা বলেছেন। আসলে শিক্ষা হচ্ছে যে আমাদেরকে পরিবর্তন করার নামে শেখা। পরিবর্তন মানে কি? আমি কালো আছি, আমি কি ছালটা তুলে ফেলে সাদা হয়ে যাবে? এটা নতুন শিক্ষা না, এটা নতুন শিক্ষা না। শিক্ষা হচ্ছে না, নৈতিক পরিবর্তন মানে কি? তোমার ভেতর থেকে পরিবর্তন। সামনে চামড়া সাদা করে মেকআপ করে কোন লাভ নেই। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে তাহলে বিশ্বজোড়া পাঠশালা সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। তাহলে নানানভাবে দিবা, এটা হবে কি শিখছি আমরা? লিখেছে পৃথিবীর প্রতিটি উপাদানের মধ্যেই
মধ্যে শিক্ষার, দেখো শিক্ষার, কঠিন করে লিখে দিই না, তোমরা তো সহজ, পরম সত্তা, পরম সত্তা মানে মানে মূল কথা, পরম সত্য মানে মূল জিনিস লুকিয়ে আছে। তাই তাই আমাদের সব সময় সেই সব উপাদানের মধ্য থেকে, সেই সব উপাদানের মধ্য থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের মূল কথা। আচ্ছা, এখন আমাদের তাহলে আরো রয়েছে কি, তাহলে এখানে আমরা বলছিলাম যে নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র, এই কথাটা যখন আমরা শেখার চেষ্টা করছি, ঠিক তখনই তারপরে কি আসছে দেখো, যে এই পৃথিবী বিরাট খাতায়, পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র। মানে এই পৃথিবী বিরাট খাতা মানে কি, পাঠ্য যেসব পাতায় পাতায়, মানে আমরা যেমন পৃষ্ঠা খাতায় লিখি, যেমন এই পৃথিবীর বিরাট খাতায় পাতায় পাতায়, হ্যাঁ কি আছে সেখানে, কি আছে সেই পাতায় পাতায়। পাতা বলতে কি বোঝানো হচ্ছে, এই পৃথিবীকে, এই পৃথিবীর সব পাতায় পাতায়, মানে প্রকৃতিতে প্রকৃতিতে, অর্থাৎ সব জায়গায় সকল স্থানে পাঠ্য যেসব পাতায় শেখার অনেকদিন, তার লিখে আমরা লিখবো পৃথিবী, লিখো আমাদের পৃথিবী শিক্ষার এক অপর জায়গা। তোমাদের যদি কঠিন মনে হয় তাহলে তোমাদের অপর জায়গা, মানে শিক্ষার এক বিশাল জায়গা, এর প্রতিটি উপাদান। তোমাদের কবিতা অনেক লিখালাম, মনে হয় এত কোনো কবিতায় তোমাদের লিখায়নি। তো এটা লিখতে হচ্ছে এই কারণে যে এইটা কিন্তু আমাদের শুধু যে 7-এ পড়ছি তা না, এটা এই কবিতাটা তোমাদের আজীবনের জন্য। যেমন সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। অর্থাৎ এই কবিতা যেমন আমাদের জীবনকে পরিবর্তন ঘটায়, ঠিক এই কবিতাটাও কিন্তু আমাদের লক্ষ্যকে সামনের দিকে নিয়ে যাবে, এবং আমরা এই সমস্ত জায়গাতে শিখতে পারবো। তোমরা এখন অনেক ছোট, আমরা যখন শব্দ থেকে কবিতা পড়িয়েছি বা পড়বে, তখন তুমি জানতে পারবে যে তোমরা ছোট, এখন দেখতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। এখন কিন্তু অত বেশি লেখালেখির দরকার নাই, এখন জানতে হবে। আর লেখাচ্ছি এই কারণে যে তোমাদেরকে এটা মধ্যে নিয়ে যাওয়া, এটাকে অবহেলা করার নয়। শিক্ষার অনেক কিছু আছে, দেখো শিক্ষা গ্রহণ করে মানুষ অনেক বড় হয়। পৃথিবী, সেই তুমি যে কম্পিউটারে আমাকে দেখতে পাচ্ছ, যে ল্যাপটপ দেখতে পাচ্ছ, এগুলো এখন সব বিজ্ঞান এবং শিক্ষার বদলেই হয়েছে। অতএব তোমাকে শিক্ষাকে অস্বীকার করে কোনো কিছু নেই। আর শিক্ষা জায়গা থেকে কিন্তু মানুষ আর চিকিৎসা, এই যে প্রকৃতির এত উপাদান থেকে মানুষ শিখতে শিখতে আছে, চিকিৎসা শিখেছে, ইঞ্জিনিয়ারিং শিখেছে, গল্প কবিতা শিখে, নাটক শিখেছে, তার মানে প্রত্যেকটা জায়গা থেকে শিখতে পাচ্ছে। শেখার জন্য কিন্তু কোনো স্থান লাগে না। তোমাদেরকে আমি সেই জন্য এত কিছু লেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো আমরা বলছি প্রতিটি উপাদান থেকেই, প্রতিটি উপাদান থেকেই আমরা শিক্ষা নিতে পারি, আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, পারি। তাই পৃথিবীর প্রতিটি স্তর থেকেই আমরা শিক্ষা নিয়ে ঠিক আছে, নতুন রূপে
পৃথিবীকে আলোকিত করব, আলোকিত করব। ওকে, এই পৃথিবী বিরাট খাতায় তো এটা বলছে এই। তাহলে পাঠ্য যেসব পাতায় পাতায় মানে পাঠ্য মানে পড়া, সেখানে লুকিয়ে রয়েছে শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র। মাত্র কৌতূহল মানে নিজের ইচ্ছায় বা আকাঙ্ক্ষায় অজানা আগ্রহ, হ্যাঁ আগ্রহে শিখছি সেসব পাতায় সকল শিখছি সে কৌতূহলে সন্দেহ নেই মাত্র। লিখো আমরা সবাই সবাই সর্বদা মানে সবসময় সবাই শিখছি। নতুন নতুন বিষয় আমরা প্রকৃতিতে নিত্য খুঁজে পাই, নিত্য খুঁজে পাই। সেই বিষয় থেকে এই বিষয়গুলো থেকে আমরা নতুন আগ্রহ নিয়ে শিখে যাচ্ছি। এইভাবে এগুলো মূল উত্তর, এটা তোমরা লিখবে। আচ্ছা, তো এই যে এইভাবে লেখার অর্থ হলো কি? এইভাবে লেখার অর্থ হলো যে নতুন করে একটা বিষয় কি জানা। এই কবিতাটা মূলত এইভাবে আমরা আবৃত্তি করে শুনিয়েছি, তোমাদেরকে শিখিয়েছি। এই কবিতাটা যে লিখেছেন তিনি হচ্ছে সুনির্মল বসু। আমরা আজকে এই কবিতাটা পড়বো এবং কবিতাটা পড়লাম। এই কবিতা পড়ে আমরা যে বিষয়গুলো বুঝলাম সেটা আমরা বিস্তারিত লিখেছি। আশা করি তোমরা এটা জানতে পারো। নতুন করে জানার জন্য বেশ আগ্রহ রয়েছে তোমাদের এটা, তো আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছ। তো এটা তোমরা তুলে নিবে, যদি না পারো পজ করে তুলে নেবে, ঠিক আছে? এটা পজ করবে, জানবে। ওকে, আচ্ছা এখন আমরা লেখক পরিচিতি, কবি পরিচিতি সম্পর্কে শিখি। যে লিখেছেন এই কবিতাটি, রচনা করেছেন কবি সুনির্মল বসু। বাচ্চারা তোমরা যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবে যে এই কবিতাটি চমৎকার একটি উপদেশমূলক কবিতা। উপদেশ মানে কি? শেখার কবিতা, শেখার কোনো শেষ নাই, বয়স নাই, আমি বলেছি। সেটা আমরা শিখতে পারবো এবং নতুন ভাবে শিখতে পারবো। তো চলো আমরা একটু পাঠে এই কবিতাটা কবি পরিচিতি জেনে আসি। তিনি কে ছিলেন, কোথায় জন্ম, কি কি বই লিখেছেন, সে বিষয়গুলো। কবি পরিচিতি। জন্ম 1902 সালে। পশ্চিমবঙ্গের বিহার, তুমি জানো যে বিহার একটি জায়গা। ওকে, সুনির্মল বসু জন্ম 2 সালে। ওনার পৈতৃক নিবাস, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। পৈতৃক মানে তার পিতা মাতা কোথায় বাস করতো দেখো, এই ঢাকা জেলার বিক্রম মানে বর্তমান মুন্সিগঞ্জে, হ্যাঁ বৃহত্তর ঢাকার মুন্সিগঞ্জে। ওকে, আচ্ছা এবার আসো, তিনি ছিলেন কবি এবং শিশু সাহিত্যিক। তার বৈশিষ্ট্য হলো কবি, আরেকটা ছিল কি শিশু, মানে শিশুদের জন্য অনেক বই। তোমরা তো শিশু, তোমাদের জন্য বই লিখেছে আর কি।
আর শিশু বলতে কিন্তু তোমরা মিটমিট করে হাসলে হবে না। শিশু কিন্তু আলাদা জিনিস। 18 বছর পর্যন্ত সবাই শিশু, তোমরাও শিশু, ঠিক আছে? আহ, তিনি কি কি লিখেছেন জানো? সাহিত্য রচনা দেখো, সাহিত্য রচনা কি কি রচনা করেছেন, কি কি করেছেন দেখো। কবিতা, গল্প, কবিতা, গল্প, উপন্যাস, ভ্রমণ কাহিনী ইত্যাদি। উপন্যাস, ভ্রমণ কাহিনী ইত্যাদি লিখেছেন আর কি তিনি। উল্লেখযোগ্য গ্রন্থ দেখো, তার উল্লেখযোগ্য গ্রন্থ বইয়ের মধ্যে রয়েছে দেখো ছানা পড়া, চোখ ছানা পড়া হয়ে যায় না, ছানা পড়া, বেড়ে মজা, ছোটদের জন্য লেখা, হইচল, হুলস্থুল, হইচই হুলস্থুল। আরো লিখছেন কথা, দেখো কথা শেখা পাত্তারি, কথা শেখা পাত্তারি প্রভৃতি। হ্যাঁ, ওনার মৃত্যু 1957 সালে, উনি 55 বছর বেঁচে ছিলেন। 1957 সালে। এই হলো তার জীবনী, এবং এটি বেশ চমৎকার একটি জীবনী। কারণ কি, তোমাদের জন্য তার লেখা অনেক সুন্দর সুন্দর কিছু বইয়ের নাম রয়েছে। ঠিক, 1902 সালে বিহারে, আর আমাদের মুন্সিগঞ্জ মানে কিন্তু ঢাকার বিক্রমপুর, তোর বইয়ে বিক্রমপুর আছে তো, আমার বিক্রমপুর লিখে দিই, বিক্রমপুর। এখানে মানিক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ছিল, অনেকেরই বাড়ি, হুমায়ুন আজাদের বাড়ি মুন্সিগঞ্জে। সবকিছু মিলে আর কি এটা আমাদের কবি পরিচিতি, এবং আশা করি এটি তোমরা মুখস্থ জেনে ফেলবে আর কি, এবং জানবে এখান থেকে জ্ঞানমূলক বা অবজেক্টিভ আসতে পারে। হ্যাঁ, তোমাকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য, আর চমৎকার এই কবিতাটি আমাদের সাথে পড়ার জন্য বা থাকার জন্য। আমরা আশা করি সবাই আমরা শিখতে পেরেছি। আবার শুধু শিখে এখানে শেষ করেছি তা না, আগামী দিনে এটা শিখবো এবং শেখার নতুন একটি অধ্যায় নিয়ে আমরা আগামী দিন নতুন করে আসবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।